আমার বাবা সরকারি চাকরি করে খাদ্য গোদামে। সেই সুবাদে আমাদের পরিবার খাদ্য গোদামের কোয়ার্টারে থাকে। আজকের ঘটনা যাকে নিয়ে, তার নাম সবুজ। তিনি পেশায় একজন বিআরটিসি ট্রাকের ড্রাইভার। 2020 সালে বর্ষার মৌসুমে সবুজ কোনো এক খাদ্য গোদাম থেকে আমাদের খাদ্য গোদামের চাল নিয়ে আসে, কিন্তু প্রচুর বৃষ্টি থাকার কারণে তার চালগুলো রিসিভ করে গোদামে সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না, যার কারণে খাদ্য গোদাম এবং কর্মকর্তাগণ তাকে ওয়েটিং রুমে অপেক্ষা করার পরামর্শ দেন। ওয়েটিং রুমে ফ্রি ওয়াইফাই থাকায় আমিও অনেক সময় ওয়েটিং রুমে বসে ইন্টারনেট ব্যবহার করতাম। সবুজের সাথে প্রথম পরিচয় হয় ওয়েটিং রুমে। সবুজ ও তার সহযোগী প্রথমে লম্বা করে একটা সালাম দেয়। আমিও সালামের জবাব দিয়ে নিজের মতো ইন্টারনেট ব্যবহার করতে থাকি এবং সবুজ ও তার সহযোগী অপেক্ষা করতে থাকে যে কখন বৃষ্টি কমবে। এভাবে কিছু সময় কেটে যাওয়ার পর লক্ষ্য করলাম যে কোনো কিছুর একটা অদ্ভুত আওয়াজ আমার কানে এসে লাগছে। মোবাইল থেকে চোখ তুলে দেখি সবুজের মুখ দিয়ে আওয়াজ আসছে এবং লক্ষ্য করলাম যে তিনি তার নিজের ঘাড় নিজেই চেপে ধরেছেন হাত দিয়ে। আমি তখনই গিয়ে তাকে হাত ধরে টান দেওয়ার পরই তিনি স্বাভাবিক হয়ে উঠতে শুরু করলেন। এর মধ্যে তার সহযোগীও টয়লেট থেকে বের হয়ে এসে এই অবস্থা দেখে বলল, কি অবস্থা, আবার ধরছিল নাকি? সবুজ তার সহযোগীকে চোখের ইশারায় বুঝিয়ে দেয়, হ্যাঁ। 2-3 মিনিট পর সবুজ বড় বড় কণ্ঠে আয়াতুল কুরসি ও অন্য দোয়া দরুদ পড়ে নিজের শরীরে ফু দিতে থাকে। আমি যখন ওদের থেকে এরকম আচরণের কারণ জিজ্ঞেস করি, তখন তারা আমাকে এড়িয়ে যায় এবং ওয়েটিং রুম ত্যাগ করে আমিও বুঝতে পারি এটা প্যারানর্মাল বিষয়। বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর ওয়েটিং রুমের সবুজের সহযোগীকে একা পেয়ে আবার জিজ্ঞেস করি ওনার ঘটনা কি, উনি হঠাৎ করে এরকম আচরণ করার কারণ কি। তখন সহযোগী বলে, ওস্তাদের সম্পূর্ণ ঘটনা আমিও জানি না, শুধু এতটুকুই জানি যে ওই খারাপ জিনিসটা ওস্তাদ যখন বয়স 7 বছর তখন থেকে তার সাথে আছে। এ থেকে আমি আর বেশি কিছু জানি না, কারণ আমি ওনার সাথে চাকরি করি মাত্র 2 মাস হচ্ছে। ততক্ষণে তাদের চাল রিসিভ হয়ে গেছে। সবুজ ও তার সহযোগী গোদাম ত্যাগ করে। ঘটনা সম্পূর্ণ শুনতে না পারায় আমার সেদিন অনেক খারাপ লেগেছিল, কারণ আমি ছোটবেলা থেকেই ভৌতিক ঘটনা শোনার ব্যাপারে বেশ আগ্রহী ছিলাম। এর প্রায় 2 বছর কেটে গেলে আমিও এই ঘটনা প্রায় ভুলে গিয়েছিলাম, কিন্তু কিছুদিন আগে রোজার সময় সেই সবুজ আবার চাল নিয়ে আমাদের গোদামে আসে এবং তার সাথে আমার আবার দেখা হয়। তাকে চিনতে আমার একটুও ভুল হয়নি। তিনি আমাকে দেখা মাত্র চিনতে পারলেন, খেয়াল করলাম আমি। তিনি একা তার সহযোগীদের কথা জিজ্ঞেস করতে তিনি বললেন তার সহযোগীরা কেউ 5-6 মাসের বেশি তার সাথে থাকতে পারে না, অনেকে তো আবার 1 সপ্তাহের মধ্যে চাকরি ছেড়ে চলে যায়। এসব কারণ ওয়েটিং রুমের ঘটনার ব্যাখ্যা জানতে চাইলে তিনি বললেন, এইসব জেনে কি করবেন আপনি? আমি তখন তাকে অনেক জোরাজোরি করতে থাকি ও গোদামের চাল সংগ্রহের সহযোগিতার আশ্বাস দিলে তিনি ঘটনা বলতে রাজি হন। তিনি বললেন, আজকের তারাবির নামাজের পর আমি আমার গাড়িতে অপেক্ষা করব আপনার জন্য। আমিও তারাবির নামাজ পড়ে যথাসময় তার গাড়ির কাছে চলে যাই ও তাকে তার গাড়ির ভেতর আমার জন্য অপেক্ষারত অবস্থায় দেখি। আমি তার গাড়িতে উঠে বসি এবং তিনি ঘটনা বলতে শুরু করেন। লিসেনার্সদের যেন ঘটনা বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি সবুজের ভাষায় বলছি আমার জন্মের আগের ঘটনা। আমি আমার নানুর কাছ থেকে শুনেছিলাম মুক্তিযুদ্ধের সময় আমার বাবা মা প্রাণ ভয়ে নিজের জন্মস্থান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা হতে পালিয়ে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় স্থানান্তরিত হয়। বলে রাখা ভালো যে এর আগে আমার নানুর বাড়ির সবাই প্রাণ ভয়ে কদম উপজেলায় চলে যায়, কারণ আলীকদম পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে পাকিস্তানি হানাদার বাহিনীরা তেমন তৎপর ছিল না। সেই সুবাদে আমার বাবা মা আলীকদম চলে আসে। তখন আলীকদমের বেশিরভাগ স্থানীয়রা ছিল ট্রাইবল। তাদের কথায় বাঙালিদের চলতে হতো। তারা প্রথমে নানুদের বাসস্থান ও পরবর্তীতে আমার বাবা মায়ের বাসস্থান নির্ধারণ করে দেয়। নানুরা আমাদের আগে যাওয়ায় তাদের জন্য যে বাসস্থান নির্ধারণ করা হয়েছিল সেটি লোকালয় থেকে বেশ দূরে ছিল, যেখানে
এখানে যাতায়াতের পথ ছিল ও আশেপাশে 4টা বাঙালি পরিবার ছিল, বিধায় কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমাদের জন্য যে বাসস্থানটা নির্ধারণ করা হয়েছিল লোকালয় থেকে অনেক দূরের জঙ্গলে, যেখানে যাতায়াতের কোনো পথ ছিল না, বাবা এ নিয়ে প্রতিবাদ করলে বাবাকে বলা হয় আপনি লোকালয়ের আশেপাশে থাকতে পারবেন, তাতে কেউ আপনাকে বাধা দেবে না। কিন্তু লোকালয়ের আশেপাশের জায়গাগুলো তো ব্যক্তি মালিকানাধীন, এগুলোতে থাকতে হলে আপনাকে জায়গা ক্রয় করতে হবে। বাবার হাতে তখন টাকা না থাকায় বাবা মা বাধ্য হয়ে ওই জঙ্গলের জায়গায় বাসা তৈরি করে থাকতে শুরু করে। বাবা এবং মা দিন রাত পরিশ্রম করে মাটির দেয়াল, ওপরে গাছের ছাউনি কোনো মতে থাকার জন্য একটা বাসা তৈরি করে ফেলে। একটা সময় লোকালয় থেকে আমাদের বাসায় আসা যাওয়ার একটাই পথ ছিল, ওই রাস্তাটা একটা পাহাড়ি ঝিল। বাবা প্রতিদিন জঙ্গলে গিয়ে মাছ কেটে এনে বাজারে বিক্রি করত। আমাদের বাড়ি থেকে কিছু দূরে একটা বড় লেক ছিল, বর্তমানে এটাকে অনেকে মায়া লেক নামে চিনে থাকবেন। মাঝে মধ্যে বাবা সেই লেকে গিয়ে মাছ শিকার করত। আলী কদমে বাবা স্থানীয়দের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলে, গাছ কেটেও মাছ শিকার করে। ভালো রোজগার হওয়ায় বাবা আবার চকরিয়া চলে যাওয়ার সিদ্ধান্ত মাথায় নিয়ে আসে। সে ঘরে জন্মগ্রহণ করে আমার বড় ভাই, আমার মেজ বোন ও আমি। এভাবে আমাদের হাসি খুশি পরিবারের দিন চলতে থাকে। কিন্তু এই খুশি বেশি দিন স্থায়ী হয়নি। আমাদের কপালে আমার বয়স তখন 5 বছর, আমার মেজ বোনের বয়স তখন 7 বছর ও আমার বড় ভাইয়ের বয়স 8 বছর। 1980 সাল। বাসা থেকে লোকালয়ে আসা যাওয়া করার জন্য যে ঝিলের পথ আমরা ব্যবহার করতাম, সে পথে ছিল একটা বিশাল ঝাড়াইল গাছ। ওইখানকার স্থানীয়দের কাছে বাবা শুনেছিল যে সেই গাছে বসবাস করত এক ভয়ঙ্কর জিনের পরিবার। কিন্তু বাবা মা কোনোদিনই সেরকম কিছুই দেখেনি। এমনকি বাবা রাতে এসে ঝিল দিয়ে বাসায় যাওয়ার সময়, আসার সময় সে গাছে কোনোদিন অস্বাভাবিক কিছু লক্ষ্য করেনি। তাই বাবা আদিবাসীদের কথায় তেমন কোনো গুরুত্ব দেননি। এভাবে কোনো একদিন বিকেলে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বাবা চাপ অনুভব করে। বাবা কোনো চিন্তা না করে সেই ঝাড়াইল গাছের কাছে যায়। ঠিক তখনই এক পুরুষ গাছটির থেকে বের হয়ে এসে তাকে বাধা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু ততক্ষণে বাবা সেখানে বসে পড়েছিল। লোকটি এবার তার সামনে আসে। বাবা লক্ষ্য করলেন তিনি এর আগে সেই লোকটিকে কোনো দিন এই এলাকায় দেখেননি। লোকটি বাবাকে বলতে লাগলো, আমি তোমাকে এখানে বসতে নিষেধ করেছিলাম, তুমি কোনোদিন কাউকে বলবে না, বললে তোমার অনেক বড় ক্ষতি হবে। এই বলে লোকটা এক লাফে গাছটির উপরে চলে যায় এবং বাবা তাকে আর খুঁজে পায় না। এটি দেখে বাবা খুব ভয় পেয়ে গেল। ও বাজারে না গিয়ে বাড়ি চলে গেল সোজাসুজি। বাড়ি গিয়ে বাবার শরীরে প্রচন্ড জ্বর চলে আসে। মা জানতে চাইলে বাবা তাকে কিছুই বলেনি। কিন্তু রাত হতেই বাবার শরীর আরো খারাপ হতে শুরু করে। মায়ের জোরাজোরিতে বাবা তার কাছে হার মানে। মাকে বিকেলে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। মা তখন বাবাকে অনেক বকাবকি করতে থাকে এবং তুমি কেন এটা আমাকে বললে না, আগে বললে তোমার শ্বশুরকে এতক্ষণে ডেকে এনে আমি কিছুটা ঝাড়ফুঁক করাতে পারতাম। বলে রাখা ভালো, বাবার শ্বশুর মানে আমার নানু কিছুটা কবিরাজি চিকিৎসা জানতো। রাত বেশি হয়ে যাওয়ায় মা চিন্তা করলো নানুকে কালকে সকালে ডেকে নিয়ে আসবে। কিন্তু সে রাতে আমাদের জন্য কি অপেক্ষা করছিল তা আমাদের কারোরই জানা ছিল না। আমার যদিও সে রাতের ঘটনা সম্পূর্ণ মনে নেই। পরবর্তীতে বড় হওয়ার পর পুনরায় নানুর কাছে বিস্তারিত শুনেছিলাম। সে রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে আমার মায়ের ঘুম ভেঙে যায়। চিৎকার চেঁচামেচিতে মা লক্ষ্য করলো বাবা এমন সব ভাষায় কথা বলছে যা আগে কখনো তিনি শোনেননি। বাবা অনবরত চিৎকার চেঁচামেচি করে যাচ্ছিল, মুখ দিয়ে কি যেন সব বলছিল যা মায়ের একেবারেই বোধগম্য নয়। কিছুক্ষণ পর মা লক্ষ্য করলো বাবা একদম শান্ত হয়ে গেছে। মা বাবার কাছে যেতেই বলতে লাগলো আমাকে নিয়ে যেতে এসেছে। আমার হাতে আর বেশি সময় নেই। কিছুক্ষণ পর মা বুঝতে পারলো যে আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ একদম নির্জন হয়ে উঠেছে, যেখানে ঝিঝি পোকা জোনাকি পোকার আওয়াজে মনোমুগ্ধকর হয়ে উঠত চারপাশ, সেখানে এমন নিস্তব্ধ পরিবেশে মায়ের শরীর ভারী হয়ে উঠল। মা বুঝতে পারলেন কোনো একটা বিমানের মতো শাঁসা শব্দ করে আমাদের বাসার চালের উপরে এসে বসলো। সেটা আমাদের চালের উপরে হাঁটাহাঁটি করছে। ওই জিনিসটা আসার সাথে সাথে বাবা অজ্ঞান হয়ে গিয়েছিল। কে এখানে, কে? মা এমন প্রশ্ন ছুড়ে দেওয়ার সাথে সাথে সেটা চাল থেকে ওই জিনিসটা বলতে শুরু করলো,
বলল যে সে নাকি তাকে চিনবে না, সে নাকি ওই ঝাড়াইল গাছে বসবাস করে এবং সে বলে তোর যেমন স্বামী সন্তান আছে, আমারও এক স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রয়েছে। এমনকি আমার ছোট মেয়ে প্রতিদিন তোর ছোট ছেলের সাথে খেলাধুলা করত, যা তুই জানিস না। তাই আমরা তোর পরিবারের কোনো দিন ক্ষতি করার চিন্তা করিনি। এমনকি তোর মেজ মেয়েকেও 2 দিন বড় বিপদ থেকে রক্ষা করা হয়েছিল, যা তুই জানিস না। কিন্তু আজকে তোর স্বামী আমাদের সবার সামনে যা করলো, সেটা আমাদের সমাজের জন্য খুব অন্যায়। সে আমার কথা রাখেনি, তাকে বারণ করা সত্ত্বেও সে সেখানে বসে পড়ে। এর শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। এই বলে জিনটা আবারও শাঁসা শব্দ করে চলে যায় সেখান থেকে। যাওয়ার আগে জিনটা মাকে ওয়ার্নিং দিয়ে গিয়েছিল এই সম্পর্কে কেউ যেন কিছু না জানে। এভাবে রাত কেটে যাওয়ার পর দিন সকালে আমার বাবা মারা যায়। এমন আকস্মিক মৃত্যুতে আমার দাদু ও নানুর বাড়ির সবাই হতবাক হয়ে যায়। সবাই আমার মাকে জোরাজোরি করতে থাকে মৃত্যুর মূল কারণ সম্পর্কে জানাতে, কিন্তু মা কোনো মতে সবাইকে মিথ্যা বলে ঘটনা ধামাচাপা দিয়ে দাদুর বাড়ির সবাই চলে গেলে আমরা কয়েকদিনের জন্য নানুর বাড়ি থাকার জন্য চলে যাই। মা সবাইকে বোঝাতে পারলেও আমার নানু কিন্তু কোনো মতে তার মেয়ের কথা বিশ্বাস করেনি, কারণ একজন বাবা তার মেয়ের চোখ দেখে বুঝতে পারে সে মিথ্যা বলছে না সত্য বলছে। নানু মাকে প্রেসার দিতে থাকে যেন মা সব ঘটনা খুলে বলে। নানু মাকে অভয় দিতে থাকে, বলে তোর কোনো ক্ষতি হবে না, তুই শুধু সত্যি কথা বল। নানুর অভয় পেয়ে মা নানুকে সমস্ত ঘটনা খুলে বলে। ওই গাছের জিনের কথা শুনে নানুর মুখ বিষণ্ণ হয়ে যায়। তিনি বলতে থাকেন ওই জিনগুলো খুবই শক্তিশালী জিন, ওদের শক্তির কাছে পেরে ওঠা কারো পক্ষে সম্ভব নয়। ওরা ওই গাছে বসবাস করছে 300 বছর ধরে। আমি যতদিন সমাধান করতে না পারি ততদিন তোরা ওই বাসায় যাবি না। সেদিন রাতে নানু তার বাসায় থাকা একটি জিনের সাহায্য নেওয়ার চেষ্টা করে। অনেক চেষ্টার পর সেই জিনটি আসলে নানু তার কাছে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনার কারণ জানতে চায়। জিনটি বলে আমি তোমার বিস্তারিত কিছু জানি না, তবে আমি কালকে ওই ঘটনার বিস্তারিত জেনে আপনাকে জানাতে পারবো। এর পরের দিন জিনটি এসে বিস্তারিত বলা শুরু করে। এর আগেও আপনাকে ঝাড়াইল গাছের বড় জিনের ব্যাপারে বলেছিলাম, যারা এলাকার সবচেয়ে শক্তিশালী ও পুরনো পরিবার। এখন আবার বলছি, আপনার জামাই আর মেয়ে যখন থেকে সে ঘরে বাস করা শুরু করলো, তখন থেকে সেই জিন ও তার পরিবার তাদের উপর নজর রাখছিল। জিনটি আমার মাকে বলেছিল আপনার মেজ মেয়ের বয়স যখন 5 বছর, তখন সে দুপুরে আপনাদের বাড়ির আশেপাশে জঙ্গলে ঘুরে বেড়াতো। সে সময় জঙ্গলের এক জিন আপনাদের মেয়েকে পছন্দ করে। সে জিনটি আপনাদের মেয়েকে 2 বার তাদের রাজ্যে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ঝাড়াইল গাছের সেই জিনগুলো 2 বারই আপনার মেয়েকে রক্ষা করে। এর বেশি কিছু কারণ ছিল। সেই জিনের ঘরে জন্ম নেওয়া ছোট্ট মেয়েটি আপনার ছোট ছেলের সাথে বড় হচ্ছিল। তারা 2 জন একে অপরের সাথে খেলাধুলা করত এবং আপনার জামাই যে কাজটি করেছে তাকে বারণ করা সত্ত্বেও যখন কথা শোনেনি, তখন আপনার হাজবেন্ডকে মেরে ফেলে। এখন সমস্যা হলো যে সেই জিনটি আপনাকে বলেছিল তাদের কথা কাউকে না বলতে, কিন্তু আপনি আপনার বাবাকে বলে দিলেন। এখন সেই জিনটি আপনার ও আপনার ছেলে মেয়েদের পেছনে পড়ে থাকবে। এর থেকে পরিত্রাণের কোনো উপায় আমার কাছে জানা নেই। এই বলে জিনটি চলে যায়। এটা শোনার পরের দিন রাতে নানু আরেকটা শক্তিশালী জিনের সাহায্য খোঁজে। জিনটি সাহায্য করার আশ্বাস দিয়ে চলে যায়। 2 দিন পর জিনটি নানুর বাসায় এসে হাজির হয় এবং বলে আমি আপনার সমস্যার কোনো সমাধান করতে না পারায় আমি আমার ওস্তাদের সাহায্য খুঁজি। এবং ওস্তাদকে জিজ্ঞেস করায় সে বলেছিল তিনি নাকি কোনো এক মাদ্রাসার ছাত্র ছিল, সেখানে বড় হুজুর তার ওস্তাদ। ওস্তাদের কাছে সাহায্য নিয়ে গেলে ওস্তাদ কিছু নিয়ম বলে যা সবুজের মনে নেই। বর্তমানে সেই নিয়মগুলো বলে ওস্তাদের দিয়ে 4টি শক্তিশালী তাবিজ দেয় আমাদের 4 জনের জন্য। জিনটি বলে এই তাবিজগুলো সবাই একসাথে পড়বে এবং যতদিন সবার বয়স 49 না হয় ততদিন এই তাবিজগুলো পরে থাকতে হবে। এই বলে জিনটি চলে যায়। তার কথা মতো আমরা তাবিজগুলো পরে নেই এবং সে বাসায় আবার চলে যায়। বাসায় চলে যাওয়ার দিন রাতে মা খেয়াল করে জিনটি আবার আগের মতো বিমানের মতো শাসা শব্দ করে, মানে বিমান যেভাবে আওয়াজ করে সেরকম আমাদের সামনে এসে হাজির হয়েছে। সে বলতে থাকে তুইও তোর স্বামীর মতো কথা রাখিসনি, তোকেও তোর স্বামীর কাছে পাঠিয়ে দিতে হবে। তবে তোর ছোট ছেলের প্রতি আমার মেয়ের নজর আছে, তাকে আমাদের সাথে নিয়ে যাব। তোর মেজ মেয়েকেও আমরা রক্ষা করব না, তাকেও সুযোগ পেলে আমি নিয়ে যাব এবং জঙ্গলে ওই জিনকে দিয়ে
দিয়ে আসবো, এই বলে জিনটি শব্দ করে চলে যায়। পরদিন মা নানুকে গিয়ে কালকে রাতের ঘটে যাওয়ার ঘটনা বলে। নানু মাকে অভয় দিয়ে বলে এখন সে শুধু তোকে ভয়ই দেখাচ্ছে, তাবিজ থাকাকালীন সে কোনো ক্ষতি করতে পারবে না। মা নানুর কথা শুনে কিছুটা স্বস্তি নিয়ে বাসায় চলে আসে। এর কিছুদিন পর আমার মেজ বোন তার খালার সাথে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। মেজ বোনের বয়স ছিল তখন 7 বছর। 3-4 দিন বেড়ানোর পর সে মামার সাথে নানুর বাড়ি চলে আসে। সেদিন বিকেলে মামা তাকে বাসায় ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আমার মেজ বোন সেই ঝাড়াইল গাছের কাছে আসলে লক্ষ্য করলো যে সে গাছ থেকে তাকে কেউ রুমি রুমি বলে ডাকছে। আমার মেজ বোনের নাম ছিল রুমি। রুমি গাছের দিকে তাকাতে দেখতে পায় এক মধ্যবয়স্কী লোক, তার সাথে এক মহিলা, এক মাঝবয়সী ছেলে ও একটি ছোট্ট মেয়ে। সবাই তাকে একসাথে ডাকছে ও বলছে আজকে আমরা তোমাকে নিয়ে আসব, মানে নিতে আসব। রুমি তুমি রেডি থেকো। রুমি মামাকে বলল মামা ওরা আমাকে ডাকছে কেন? মামা গাছের দিকে তাকিয়ে ও আশেপাশে তাকিয়ে চোখ বুলিয়ে নিয়ে বলে কে ডাকছে তোমাকে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কারো আওয়াজ শুনতে পাচ্ছি না। রুমি গাছের দিকে আঙ্গুল তাক করে বলল ওরা ডাকছে মামা, বলল এখানে কেউ নেই, তুমি ভুল দেখছো। এই বলে রুমিকে বাসায় নিয়ে আসে এবং রাতে মামা তার বাসায় ফেরত চলে যায়। রুমি মাকে বিকেলে তার সাথে ঘটে যাওয়ার ঘটনা বলে দেয়। মা কিছুটা ভয় পেয়ে তাড়াতাড়ি রুমির তাবিজটা আছে কিনা চেক করে, কিন্তু তাবিজটা ঠিক জায়গায় ছিল। মা তখন ভাবে হয়তো তাদের আবার ভয় দেখানোর চেষ্টা চলছে। মা রুমিকে বলল ওসব কিছু না, ওরা এমনি দুষ্টুমি করছিল। কিন্তু রুমি মনে মনে কিছুটা ভয় পেয়েছিল এবং সেদিন রাতে তার জ্বর চলে আসে। মা সেদিন রাতে স্বপ্নে দেখে একটি লোক আবার তার সামনে এসে উপস্থিত হয়। সেই জিনটি মাকে বলেছিল আজ তোর মেয়ের শেষ রাত, আজকে রুমিকে ভালো মতো দেখে নে, কারণ কালকে থেকে আর তোদের রুমিকে দেখতে পারবি না। এটা বলে সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। মা দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দেয়। সেদিন সকালে আমাদের বোন ঘুম থেকে আর উঠে না। মায়ের অনেক ডাকাডাকির পর সে ঘুম থেকে ওঠে না। পরে একজন গ্রাম্য চিকিৎসককে আনার পর জানতে পারলাম আমার বোন আর জীবিত নেই। একমাত্র বোনের মৃত্যুতে আমার দাদু ও নানুর বাড়িতে সবাই শোকাহত। দুজনের এমন আকস্মিক মৃত্যুতে ব্যাপারটা এখন প্রশাসন ও পার্বত্য জেলার সেনাবাহিনীর জোন পর্যন্ত যায়। 2 মাস অনেক কষ্টের পর পুলিশ কোনো কুল কিনারা করতে না পেয়ে মামলার রফা দফা করে দেয়। এই 2 মাসে আম্মু প্রায় পাগল হয়ে গিয়েছিল। বোনের মৃত্যুর পর আমরা নানুর বাসায় চলে গিয়েছিলাম, কারণ আম্মু তখন বাসার কোনো কাজ করতো না, এমনকি রান্নাও করতো না, যার কারণে নানু আমাদের সবাইকে নানুর বাসায় নিয়ে যায়। নানু সিদ্ধান্ত নেয় তিনি আবার তার বন্ধু জিনের সাহায্য নেবে, যিনি তাবিজ ও নিয়ম শিখিয়ে দিয়েছিলেন। এভাবে কোনো একদিন রাতে সেই জিনকে আবারও হাজির করা হয়। রুমির মৃত্যুর কারণ জানতে চায়। জিনটি বলে রুমি তার খালার সাথে শ্বশুর বাড়িতে যখন বেড়াতে যায় তখন রুমির সমবয়সী কয়েকজনের সাথে দুষ্টমির ছলে তার গলার তাবিজ খুলে ফেলে ও বন্ধুদের হাতে দেয়। সেই বন্ধুদের একজন ছিল ছদ্মবেশী জঙ্গলের জিন। ওই জিন রুমিকে পছন্দ করেছিল। সেই জিন তাবিজটি হাতে নিয়ে পরিবর্তন করে আবার রুমিকে দিয়ে দেয়। রুমির বয়স তখন কম হয়, সে ব্যাপারটি সে বুঝতে পারেনি। পরবর্তীতে জঙ্গলের জিন ও ঝাড়াইল গাছের জিন সুবিধা মতো ক্ষতি করে তাকে মেরে ফেলে। জিনটি আরও বলে আপনাদের যে 4টি তাবিজ দিয়েছিলাম তা ছিল শক্তিশালী পারিবারিক বন্ধন তাবিজ। এখন একটি তাবিজ হারিয়ে যাওয়ায় বাকি 3টি তাবিজের শক্তিও কমে গেছে। উপায় হিসেবে নানুকে বলে আপনার মেয়েকে হয়তো তারা ছাড়বে না আর। আপনার নাতিদের যদি বাঁচাতে চান তাহলে তারা যেন আর কোনোদিন ওই ঘরে না যায়। এই বলে জিনটি সালাম দিয়ে চলে যায়। জিনটির কথা মতো আমাকে আমার বড় ভাইকে নানু চক্রিয়ায় আমার দাদুর বাড়ি পাঠিয়ে দেয়। ওইখানে 1 বছর কেটে যাওয়ার পর বড় ভাই ফুপুর সাথে পাকিস্তান চলে যায়। এভাবে আরও 1 বছর কেটে যাওয়ার পর খবর আসে আমার মা দুনিয়ায় নেই। তিনিও আমার বাবা বোনের মতো এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। আমার বয়স তখন 7 বছর। আমার বয়স কম হয়, আমি তখন এসব বিষয় সম্পর্কে অবুঝ ছিলাম। আম্মুকে দেখতে গিয়ে আমি শুধু কান্না করেছিলাম, এতটুকুই আমার শুধু মনে আছে। আম্মুর মৃত্যুর কারণ জানতে চাইলে নানু বলতে শুরু করে সবুজ ও তার বড় ভাই যাওয়ার পর মিনুকে আমরা সৈয়দ নামে একজনের সাথে বিয়ে দিয়ে দিই। মিনু আমার মায়ের নাম,
সুয়দ ছিল একজন দিনমজুর। তার থাকার কোনো জায়গা ছিল না, তাই আমি জঙ্গলের ওই বাসায় মিনু আর সৈয়দের থাকার ব্যবস্থা করে দেই। এভাবে তাদের দিন চলতে থাকে। কয়েক মাস কেটে যাওয়ার পর ঝাড়াইল গাছের জিনগুলো আবার মিনুকে জ্বালাতন করতে থাকে। সেই জিনগুলো নাকি প্রতিদিন স্বপ্নে এসে মিনুকে নানা রকম হুমকি দিত। সৈয়দ ও মিনু সুন্দর মতো নামাজ পড়তে পারতো না। নামাজে দাঁড়ালে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিত। এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা ওই বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা জঙ্গলের আরেক জায়গায় আগের মতো আরেকটা ঘর তৈরি করে ওইখানে থাকতে শুরু করে। আমিও তাদেরকে দোয়া দরুদ শিখিয়ে দেই, কিন্তু ওই জিনগুলো তাদের সাথে ওইখানে রেহাই দেয়নি। ওই বাসায় তারা অত্যাচার শুরু করে এবং তাদের শরীর সবসময় বন্ধ করে রাখতে হতো। এভাবে চলতে চলতে তারা এই ব্যাপারটির সঙ্গে খাপ খাইয়ে নেয়। কিন্তু কিছুদিন আগে বর্ষার সময় মিনু পানি আনার জন্য পাহাড়ের নিচে যায়। এখানে বলে রাখা ভালো যে ওই বাসাটা কিছুটা পাহাড়ের উপরে ছিল। পানি আনতে পাহাড়ের নিচে যেতে হতো। তখন মিনু পা পিছলে উপর থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার সময় মিনু খেয়াল করেছিল তার তাবিজটা একটা খুঁটির সাথে আটকে আছে। পাহাড় বেয়ে পড়ায় মিনুর তেমন কোনো আঘাত লাগেনি, কিন্তু মিনু তাবিজ খোঁজার জন্য ওই স্থানে গিয়ে দেখে তাবিজ নেই। কিন্তু সে আগের মতো ভয় পেত না, যার কারণে সে এটাকে তেমন গুরুত্ব দেয়নি। ওই জিনগুলো আবারও তখন বিমানের মতো শা করে আসে এবং তাদের টিনের চালে এসে বসে। যখন জিনগুলো আসতো তখন মিনু অজ্ঞান হয়ে যেত। এভাবে মিনু আস্তে আস্তে দুর্বল হতে থাকে, কারোর সাথে কথা বলতো না। এমনকি এমন অবস্থা হয়েছিল যে নিজের স্বামী ছাড়া আর কাউকে চিনতো না। এভাবে চলতে চলতে সে মারা যায়। আম্মুর দাফনের পর দাদু আমাকে নিয়ে চকরিয়া চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন আমি কেন যেন বেঁকে বসি। আমি বলি আমি দাদুর সাথে যাব না, আমি নানু মামাদের সাথে থাকবো। দাদু আর আমাকে তার সাথে নিয়ে আসার জন্য যোগাযোগ করেননি। তিনি নানুকে বলে আচ্ছা বেশ, সবুজ না হয় আপনার এখানেই থাকুক, আপনি দিয়ে আসবেন কিছুদিন পর। আর নানু হ্যাঁ সম্মতি দেয়। কিন্তু পরবর্তীতে আমি আর দাদুর বাড়ি ফেরত যাইনি, কারণ আমার নানুর বাড়িতে বেশি ভালো লাগতো। দাদু ও চাচা দুইবার আমাকে নিতে এলেও আমি কোনো মতে যেতে রাজি হইনি তাদের সাথে যাওয়ার জন্য। এ পর্যন্ত আমি নানু থেকে শুনেছিলাম। এখন আসি আমার ঘটনায়। ছোটবেলা থেকে আমি নাকি শান্ত স্বভাবের ছিলাম। বিশেষ প্রয়োজন ছাড়া নাকি তেমন কান্না করতাম না। আম্মু আমাকে এক জায়গায় বসিয়ে সারাদিন সেই স্থানে বসিয়ে রাখতো। আমি খেয়াল করতাম একা একা আম্মু আব্বু এই ব্যাপারটা নাকি স্বাভাবিকভাবে ধরে নিয়েছিল। কিন্তু ঝাড়াইল গাছের ঘটনার পর সবাই বুঝতে পারে আমি সারাদিন কার সাথে খেলা করতাম। তবে এইসব ব্যাপার বন্ধ হয়ে যায় তখন থেকে, যখন আমরা তাবিজ ব্যবহার করি। তবে নানুর বাসায় কিছুদিন থাকার পরে সবাই লক্ষ্য করে আমার সাথে সেই তাবিজটি আমার গলায় নেই। এটি কিভাবে হারিয়ে গিয়েছিল আমি নিজেও জানি না। এর কয়েক বছর পরের ঘটনা। তখন আমি একটা হেফজোখানায় পড়ি। মাসে 2 বার করে নানুর বাসায় যেতাম। এভাবে কোনো একদিন নানুর বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। সন্ধে হয়ে যাওয়ায় তখন বন্ধুরা যেতে বারণ করেছিল, কিন্তু তাদের কথা না শুনে হাঁটা দিলাম। তখন ছিল শীতকাল। বাসায় আসার পথে এশার নামাজও পড়েছিলাম, কিন্তু তখন শুধু তার কিছু পথ বাকি ছিল। বাড়ি থেকে বাসায় আসার পথে কোনো একটা ছোট্ট বিল পড়ে। বিলের পরেই আমাদের সেই গ্রাম, সেখানে নানুর বাসা। শীতকাল হলেও তখন তেমন কোনো বেশি কুয়াশা ছিল না। বিলের কাছে আসতে একটা জিনিস লক্ষ্য করলাম। একটা বড় সাদা ধবধবে কি জিনিস যেন আসমান থেকে নামছে, যেটা সাদা কাগজ ছিল নাকি শাড়ি তা আমি ভালোভাবে খেয়াল করিনি। সেই সাদা জিনিসটা বিশাল ছিল, এত বিশাল যে তার শুধু নিচের অংশটি আমি দেখতে পাচ্ছিলাম। উপরের অংশটা এত অসীম ছিল যে আমি শুধু তাকিয়েই ছিলাম, কিন্তু উপরের অংশটা দেখা যাচ্ছিল না। মনে হচ্ছে ওই সাদা জিনিসটির শুরু আছে শেষ আসমানে। কিন্তু দেখতে দেখতে সেই জিনিসটি মাটিতে পড়ে গেল এবং ছোট্ট একটা বিড়ালের রূপ নিয়ে নিল। বিড়ালটি এত সুন্দর ছিল যে আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। সেই বিড়ালের মধ্যে একটা পাওয়ারফুল এনার্জি লাইটের মতো আলো হয়ে জ্বলছিল। কিন্তু কিছু সময় পর লক্ষ্য করলাম বিড়ালটি আস্তে আস্তে হালকা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। এতক্ষণ আমি যে ব্যাপারটি উপভোগ করছিলাম, বিড়ালটি চলে যাওয়ার পর সেই ব্যাপারটি আমি আর উপভোগ করতে পারলাম না। ব্যাপারটি আমার মনে ভয়ের জন্ম দেয়। আমি এক দৌড়ে বাসার সামনে এসে নানু বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। পরের দিন যখন আমার জ্ঞান আসে তখন আমি বাসার সবাই আমার দিকে তাকিয়ে আছে দেখি এবং আমি সবাই অপেক্ষা করছিল যে কখন আমার জ্ঞান আসবে। জ্ঞান আসার পর আমি নানুকে
সব কিছু খুলে বলি। নানু আর কোনো দিন রাতে বাসায় না আসার জন্য বারণ করে দেয়। এর কয়েক বছর পরের ঘটনা। আমার বয়স তখন 14 কি 15 বছর হবে। তখন হেফজখানায় পড়তাম, ছুটিতে বাড়ি গিয়েছিলাম। কোনো একদিন বাজার থেকে বাড়ি আসার পথে ওই বিলের কাছে এসে দেখি এক অপরূপ সুন্দরী মেয়ে আমার সাথে তাল মিলিয়ে হাঁটছে। তাকে দেখে আমার মনে হচ্ছিল যেন আমি অনেক বছর ধরে তাকে চিনি, কিন্তু আমার মনে করতে পারছিলাম না তাকে কোথায় দেখেছি। সে আমাকে দেখে বলল, কেমন আছেন? আমি তো হতবাক। আমি বললাম, আমি ভালো আছি, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না। তিনি বললেন, আমি আপনাকে চিনি, আপনার মামা নানুদেরও চিনি। আমি আপনার নানুর বাড়ির পর যে গ্রাম আছে সেখানে বসবাস করি। ততক্ষণে বাড়ি চলে আসায় আমি তার থেকে আলাদা হয়ে গেলাম। এর কয়েকদিন পর তার সাথে আমার আবার দেখা হলো। এবার আমি সাহস করে তার নাম জিজ্ঞেস করি। তিনি বললেন তার নাম কারিমা। আমার গ্রামের পরের গ্রামের জঙ্গলের দিকে তার ঘর। ঘরে কে কে আছে জিজ্ঞেস করলে সে বলে আমার বাবা মা, বড় ভাই ও আমি। তার সম্পর্কে আরও জানতে চাইলে সে বলে বাবা দিনমজুরি করে, বাবার সাথে তার বড় ভাইও দিনমজুরি করে, সে আর তার মা ঘরের কাজ করে। আস্তে আস্তে তার সাথে আমার যোগাযোগ বেড়ে গেল। তাকে কেন জানি আমার খুব পছন্দ হচ্ছিল। তার জন্য আমি হেফজখানা পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম। নানু মামাদের আদরের ছিলাম, তাই কেউ কিছু বলেনি। অনেক সময় হয় না এমন যে আপনি অনেক বছর যাবৎ কাউকে চিনতেন, কিন্তু হঠাৎ করে তাকে হারিয়ে ফেললেন, কিন্তু বর্তমানে সে আপনার সাথে আছে। 15 বছর আমার বয়স হলেও সেই অনুভূতি আমার ভিতরে কাজ করছিল। এভাবে তার সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। আমরা প্রতিদিন বিকেলবেলা সেই মাঠে দেখা করতাম। সে আমার চোখের সামনে না থাকলেও আমার একরকম অনুভব হতো যে সব সময় আমার সাথে আছে। আমি তাকে আমার নানুর বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলাম অনেকবার, কিন্তু সে কোনোদিন রাজি হয়নি। এমনকি আমি তার বাড়িতে যেতে চাইলেও সে আমাকে নিয়ে যেতে চায়নি, কিন্তু আমাদের প্রতিদিন দেখা হতো। এভাবে কোনো একদিন তার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মামির সামনে পড়ে গেলাম। মামি পানি আনতে যাচ্ছেন। সিঁড়ির দিকে মামি আমাকে দেখে বলল, কি রে সবুজ, তুমি বাতাসের সাথে কেন কথা বলছো? আমি বললাম, আমি বাতাসের সাথে কেন কথা বলবো? আমি কারিমার সাথে কথা বলছি। মামি বলল, কে সে? আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। আমি পাশে তাকাতে দেখি আসলে আমার পাশে কেউ নেই। কারিমা হয়তো মামিকে দেখে ভয় পেয়েছে, তাই লুকিয়ে পড়েছিল। কারণ বিলের আশেপাশে অনেক ঝোপঝাড় ছিল, তাই হয়তো কোথাও লুকিয়ে পড়েছিল। আমি তখন মামিকে বললাম, ও কিছু না, আমি এমনি তোমার সাথে মজা করছি। মামিকে বুঝ দেওয়ার পর মামি চলে গেল সেখান থেকে। আমি কারিমাকে খুঁজতে থাকি। কিছুক্ষণ পর সে হঠাৎ করে আমার সামনে এসে হাজির হয়। বললাম, তুমি কোথায় গিয়েছিলা? সে বলল, তোমার মামিকে দেখে আমি সরে গিয়েছিলাম। আমি বললাম, ও আচ্ছা, ভালো করেছো। মামি তোমাকে দেখলে আমার নানু আর মামাকে বলে দিত। কিন্তু আমার হঠাৎ করে একটা বিষয় খটকা লাগলো। মামি কেন বলছিল আমি বাতাসের সাথে কথা বলছি? আর আমার যতটুকু মনে আছে, মামি যেদিক দিয়ে এসেছিল আমাদের দুজনকে মামি একসাথে দেখতে পারার কথা। কারিমা যদি ঝোপঝাড়ে লুকিয়েও পড়তো, তাও সেই বিষয়টি মামি লক্ষ্য করত। কারণ বিলের আশেপাশে কোথাও এত বড় গাছ ছিল না যে ওইখানে হঠাৎ করে লুকিয়ে পড়বে। এসব প্রশ্ন যখন আমার মাথায় ঘোরপাক খাচ্ছিল, তখন কারিমা আবার আমার সাথে এসে আমাকে অন্যমনস্ক করে দেয়। এর কিছুদিন পরের ঘটনা। প্রতিদিনের মতো সেদিনও আমি তার সাথে গিয়ে কথা বলছিলাম। সে কথা শুনে হঠাৎ বলল, মনে আছে সেই রাতের কথা যখন তুমি এই বিড়ালের মধ্যে অপরূপ সুন্দর একটা বিড়াল দেখেছিলে? আমি তো হতবাক। বললাম, তুমি কি করে জানলে? ওই ঘটনা নানু, মামা আর আমি ছাড়া তো এই ঘটনা কেউ জানে না। তখন সে বলল, সেই বিড়ালটি আমিই ছিলাম। সে আরও বলল, আমি তোমাকে অনেক দিন ধরে এই কথাটি বলবো বলে চিন্তা করছিলাম। আসলে আমি মানুষ নই, আমি হলাম একটা জিন। এসব শোনার পর আমি তো শুধু ঘরের মধ্যে চলে গেলাম। কিন্তু আমি তার সাথে স্বাভাবিক আচরণ করতে থাকি। মনে মনে ভয় পেলেও আমি তাকে বুঝতে দেইনি। তার প্রতি মোহ আমার মধ্যে তৈরি হয়েছিল এবং আমি সেটা জানি। এত সব শোনার পর আমি তাকে আগের মতো আগলে নিয়েছিলাম। তার সাথে তখনও দেখা করতাম। তাকে বলতাম, জিনের কি সব সময় প্রতিশোধ পরায়ণ হয়? সামান্য ঘটনার জন্য আমার বাবা মা সবার জীবন কেড়ে নিয়েছিল, আমার বোনের জীবন কেড়ে নিয়েছিল। তখন সে বলছিল, সব মানুষ যেমন একরকম নয়, ঠিক তেমনি সব জিনেরাও একরকম নয়। মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, তেমনি জিনেদের মধ্যেও ভালো খারাপ আছে। আগে আমরা শুধু বিকেলের সময় দেখা করতাম, কিন্তু আস্তে আস্তে তাকে আমি দিনের বেশিরভাগ সময় আমার আশেপাশে লক্ষ্য করতাম। তাকে আমি ছাড়া কেউ দেখতো না।
এমন কোনো রাত যেত না যে রাতে আমি তার সাথে আড্ডা না দেই। ঘুমাতে যেতাম, কিছুদিন পর নানু আমার আবার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে, কিন্তু কোনো এক জায়গা থেকে জানতে পারেন আমি আর কি প্রতিদিন বিকেল বেলায় বিলের এক পাশে গিয়ে বসি এবং নিজে নিজে কথা বলি। নানু আমার উপর নজর রাখতে শুরু করে এবং বলে আমি প্রতিদিন একজনের সাথে কথা বলি। সেদিন তিনি আমাকে নিয়ে সিলেট চলে আসার জন্য রওনা দিলেন। আমি তখনও কিছু জানি না যে নানু আমাকে সিলেটে কেন নিয়ে এসেছেন। নানু আমাকে তার এক বন্ধুর সাথে দেখা করালেন। সেই বন্ধু ছিল একজন মাদ্রাসার শিক্ষক। নানু ও তার বন্ধু একে অপরের সাথে আলাপ আলোচনা করে। নানু তার বন্ধুকে আমার ঘটনা সম্পূর্ণ খুলে বলে। নানুর মুখে কারিমার কথা শুনে আমি তো হতবাক হয়ে গিয়েছিলাম। আমি নানুকে বললাম, কারিমা আমাদের কোনো ক্ষতি করে নাই, কেন তুমি কারিমাকে আমাদের জন্য বিপজ্জনক বলছো? তখন সেই হুজুর বলল, কারিমা তোমাকে তার মোহ আবদ্ধ করে ফেলেছে, কিন্তু আজকে রাতে তার ফয়সালা হবে। তুমি আজকে কারিমার আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে। রাতে নানু ও হুজুর আসন বসায়। সেই হুজুরের ছিল দুটি শক্তিশালী জিন, আমার নানুর সাথেও ছিল সেই জিন। আপনারা যা আগে জেনেছেন, তারা চারজন জিন মিলে কারিমাকে বন্দি করতে আসে। অনেক সময় পেরিয়ে যাওয়ার পর তারা সবাই খালি হাতে ফেরত আসে এবং বলে কারিমাকে বন্দি করে নিয়ে আসা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ কারিমা তার বাবা মা ভাই বোন অত্যন্ত শক্তিশালী জিন, তাদের সাথে পেরে ওঠাটা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। এই বলে জিনগুলো চলে যায়। পরের দিন রাতে সেই হুজুর আবার আসে। সেই রাতে নানু ও সেই হুজুর অনেক কষ্টে কারিমাকে হাজির করতে সক্ষম হয়। হুজুর কারিমাকে বলেছিল, কেন তুমি এই ছেলের পিছনে পড়ে আসো? সে তোমার কি কোনো ক্ষতি করেছে? কারিমা বলল, আমি তার পেছনে পড়ে নেই, তার সাথে আমি ছোটকাল থেকেই আসি, আমরা একসাথে বড় হয়েছি। হুজুর বলল, তোরা তো সামান্য ভুলের জন্য তার বাবা মাকে বোনকে মেরে ফেলেছিলি। তখন আমি বুঝতে পারি এই সেই জিনের পরিবারের সদস্য যারা আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আমি সাথে সাথে বলে উঠি, ছদ্মবেশী শয়তান, তোরা আমার পরিবারের সবাইকে মেরেও ক্ষান্ত হসনি, এবার তোরা আমাকে মারার জন্য প্ল্যান করছিস? কারিমা সাথে সাথে বলে উঠল, না, আমি আমার বাবা মার মতো নই, আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে যদি মারার মতো হতো তাহলে আমি তোমাকে এতদিন মেরে ফেলতাম। তখন তাকে দেখে আমার খুব রাগ হচ্ছিল। আমি হুজুরকে বললাম, বন্দি করুন একে, আমি আর দেখতে চাই না। হুজুর ও নানু আগে থেকে প্রস্তুত ছিল তাকে বন্দি করার জন্য। প্রস্তুতি অনুযায়ী তাকে বন্দি করে ফেলা হয়। হুজুর নানুকে বলল, এই জিনটি বন্দি, কিন্তু এর বড় সমস্যা অপেক্ষা করছে আপনাদের জন্য। যখন কারিমার পরিবার জানতে পারবে তাদের মেয়েকে বন্দি করা হয়েছে, তখন তারা আপনাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। এর জন্য কিছু নির্দিষ্ট নিয়ম কাজ করার পর আপনাদের আর কিছু করতে পারবে না। হুজুর সবার জন্য একটি করে তাবিজ দিয়েছিল এবং বলেছিল, আপনি বাসায় যাওয়ার পর আগামী 41 দিন পর্যন্ত বাসায় যেন গরুর মাংস না রান্না করেন। আর কিছু নিয়মকানুন নানুকে বলে দিয়েছিল, যা আমার মনে নেই। নানু সেই নিয়মগুলো পালন করে ও আমাদের বিপদ থেকে আমরা রেহাই পাই। এই ঘটনার অনেক বছর কেটে যায়। এর মধ্যে আমি বিয়ে করি। জ্ঞান বিদ্যা না থাকায় গাড়ির ড্রাইভার হিসেবে কর্মজীবন শুরু করি। অনেক কষ্টের পর বিআরটিসির সরকারি ড্রাইভার হিসেবে যোগ দিই। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 2015 সালের থেকে আমি আস্তে আস্তে বদলাতে শুরু করি। আমি স্বপ্নে আবারও কারিমাকে দেখতে থাকি যে সে আমাকে হুঙ্কার দিয়ে বলতে থাকে, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, আমার বাবা মা করার শাস্তি আমাকে কেন পেতে হলো? আমাকে হুমকি দিত। সে বলতো, আমি তোকে ছাড়বো না। আমার সাথে থাকা আমার হেল্পাররা অদ্ভুত ঘটনার সাক্ষী হতো। আমি তাদের সামান্য ভুলের জন্য মারধর পর্যন্ত করতাম। মাঝে মধ্যে মহিলা কণ্ঠে বলতাম, আমার আশেপাশে যেন তোদের না দেখি। এর মধ্যে আমি একবার চাল নিয়ে সিলেট চলে গিয়েছিলাম। তখন আমার গাড়ির হেল্পার ছিল একজন সিলেটি। সে আমাকে নিয়ে একটি মাজারে গিয়ে তার এক পরিচিত খাদেমের সাথে পরিচয় করিয়ে দেয়। সেই খাদেমকে আমার ঘটনা বলার পর উনি বলে, আজ রাতে তোমরা দুইজন একসাথে থাকবে, আমি দেখি কি করা যায়। রাতে তিনি আমাদের একটা রুমে থাকতে দেন এবং রাত 12টার দিকে খাদেম সাহেব আমাকে তার সাথে তার পাশের আরেকটা রুমে নিয়ে গিয়ে কিছু কাজ করেন। এরপর তিনি আমাদের সেদিনের মতো ঘুমাতে যেতে বলেন এবং তার পরের দিন সকালে তিনি আমাদের বিস্তারিত জানাবেন বলেন।
সেদিন সকালে তিনি বলেন, কারিমা নামের জিনটি ভালো ছিল, সে আপনার কোনো ক্ষতি করতো না, কিন্তু আপনার নানু ওই হুজুর তাকে বন্দি করে ফেলেছিল। ওই জিনটি অনেক শক্তিশালী জিন, সে নিজের ইচ্ছায় বন্দি হয়েছিল, কারণ আপনি কারিমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। অন্যথায় আপনার নানু কিংবা ওই হুজুর কারোরই ক্ষমতা ছিল না কারিমা নামক জিন থেকে মুক্তি করার। ওই হুজুর এমন সিস্টেম করে দিয়েছিল যাতে কারিমার পরিবার আপনার কোনো ক্ষতি করতে না পারে। অনেক বছর আগে আপনার নানু মারা গিয়েছে, কিন্তু কিছুদিন আগে ওই হুজুরও মারা যাওয়ায় কারিমা নামক জিনটি তার বন্দি দশা থেকে মুক্তি পায়। অনেক বছর বন্দি থাকায় সে আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মারা যাওয়ার আগে হুজুর এমন ব্যবস্থা করে গিয়েছিল যে ওই জিনটি মুক্তি পাওয়ার পর আপনার বা আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু জিনটি প্রচুর শক্তিশালী হওয়ায় সে এখন কিছু ক্ষতি করার চেষ্টা করছে। তবে চিন্তার কোনো কারণ নেই, এর সমাধান আমি আপনাকে দিয়ে দিব। তিনি তাবিজ দিয়েছিলেন, যেটা এখন আমি ব্যবহার করি। তিনি বিশেষ কিছু নিয়মও বলেন। তিনি আমাকে কয়েকটা আয়াত শিখিয়ে দিয়েছিলেন আর বললেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সব সময় পাক পবিত্র থাকবেন এবং এই দোয়াগুলো পরে সব সময় শরীর বন্ধ রাখবেন। ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। সেই থেকে আমার তেমন কোনো সমস্যা হতো না। তবে মাঝে মধ্যে যদি পাক পবিত্র না থাকি বা দোয়াগুলো পড়তে ভুলে যাই, তখন জিনটি আমার উপর আসর করতে পারে। তবে এখন আগের মতো আর ভয় লাগে না। গাড়ির হেল্পাররা তার সাথে বেশি দিন থাকতে না পারার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, যারা তার গাড়ির হেল্পার হয়ে আসে তারা নাকি জিনকে স্বপ্নে দেখে ও জিনকে তাদের সাথে আকারে ইঙ্গিতে বুঝিয়ে অনেক কিছু বোঝায়। 2-3 জন হেল্পার নাকি ওই জিনকে সরাসরি দেখেছিল, তাই তারা থাকতে চায় না আমার সাথে। আমি একাই গাড়ি চালাই। পাকিস্তান গিয়ে ফুপু ফুপা দুজনই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর বড় ভাই ইউরোপে চলে গিয়েছিল। বড় ভাই সম্পর্কে এতটুকুই জানি। এই ছিল ঘটনা। সো লিসেনার্স, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনা শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ সবাইকে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি।